গল্প শুরু করবার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো, করে দাও এবার। আমরা 90K খুব কাছাকাছি চলে এসেছি। তোমাদের এই সামান্য সাপোর্টে ভর করি আমরা আমাদের 100K স্বপ্নের মাইল ফলক ছুঁতে পারবো। আর থ্রিলারল্যান্ড কিন্তু এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ আমরা আছি স্পটিফাইতেও। প্রতি শনিবারের গল্প এখন ইউটিউবের 1 সপ্তাহ আগেই শুনে ফেলতে পারবে স্পটিফাইতে। আমাদের স্পটিফাই চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। শুনতে থাকো থ্রিলারল্যান্ডের আজকের নিবেদন, মৌলি কুণ্ডুর কলমে নিশিকান্তপুরের নিশিথিনী। মানুষের জীবন বড়ই বিচিত্র। এই বিচিত্র জীবনের বহু বিচিত্র ঘটনা থাকে যা প্রায় অবিশ্বাস্য বলে মনে হয়। এমনই এক ঘটনা হঠাৎই ঘটে যায় মিথিলেশের জীবনে কিছু বছর আগে। সে নিজে একজন লেখক, আর তার সবথেকে প্রিয় বিষয় অতিপ্রাকৃত, ভৌতিক এবং অলৌকিক জঁরের গল্প। কিন্তু সেই রকম একটি ঘটনা যে তার নিজের জীবনেই ঘটবে তা সে কল্পনাও করতে পারেনি। ঘটনাটা ঘটেও বেশ বিচিত্রভাবেই। বর্তমানকালের সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট অনেক সহজ করে দিয়েছে মানুষের কাছে আসাকে। এইভাবেই কাছাকাছি এসেছিল পাখি আর মিথিলেশ। নবীন লেখক মিথিলেশ চ্যাটার্জি বেশ কিছু উপন্যাস এবং সংকলন প্রকাশের দরুন একটু আধটু বিখ্যাত হতে শুরু করেছেন। তখন তিনি একটি সরকারি অফিসের কর্মরত অফিসার, পাশাপাশি চলে লেখালেখিও। আর পাখি ছিল তার গুণমুগ্ধ পাঠিকা। লেখক মিথিলেশ চ্যাটার্জির সঙ্গে পাখির প্রথম পরিচয় অডিও স্টোরির হাত ধরে। ইউটিউবে তার একটি গল্প সম্প্রচারিত হয়, আর পাখিকে তো ওই চ্যানেলের প্রত্যেকটা গল্প শুনতেই হবে। সেই গল্পটা শোনার পরেই পাখি মিথিলেশ চ্যাটার্জির ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে। মিথিলেশকে ফেসবুকে পেয়েও যায়। তখনই বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই সেই অনুরোধ মঞ্জুরও হয়ে যায়। পাখির নিজেরও লেখালেখির শখ আছে। তার বেশ কিছু কবিতা, গল্প বিভিন্ন লিটল ম্যাগাজিনে বেরিয়েছে। সেই নিয়েই কথা শুরু হয় ওদের মধ্যে। মিথিলেশের এখনো পর্যন্ত অনেকগুলো উপন্যাস প্রকাশিত হয়েছে। নবীন লেখক হিসাবে বেশ একটা পরিচিতিও তৈরি হয়েছে। গল্পটা শোনার কিছুদিনের মধ্যেই মিথিলেশের সব কটা বই কিনে পড়ে ফেলে পাখি। প্রায় রোজই তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। পাখির যে কোনো লেখার অদ্ভুত বিশ্লেষণ ক্ষমতা মিথিলেশকেও পাখির প্রতি আকর্ষিত হতে বাধ্য করেছিল। তখন থেকেই তাদের দুজনের মধ্যে একটা সামনাসামনি দেখা করার প্রবল আগ্রহ জন্মায়। দিনের শেষে পাখি যখন শরীরটাকে এলিয়ে দিয়েছে নরম বিছানায়, পাখির ফোনে মিথিলেশের মেসেজ নোটিফিকেশন। তোমার সঙ্গে কি কোনোভাবে দেখা হতে পারে? অবশ্যই পারে। কি করে, কবে? সামনের ডিসেম্বরে আমাদের ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত বেশ কয়েকদিনের ছুটি। ওই সময় দেখা করা যাক। অবশ্যই পারে। আমিও তাহলে কিছুদিনের ছুটি নিয়ে নেব। তুমি তো এমনিও বলেছিলে তোমার কিছুদিনের জন্য কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা করছে। আমাদের এখানেই তাহলে চলে আসো না? আচ্ছা বেশ, তাহলে সেরকমই ব্যবস্থা করি। বেশ, তাহলে কিন্তু এখানে এলে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমি কিন্তু নিজে তোমাকে এখানকার সবকিছু ঘুরিয়ে দেখাবো। কিন্তু পাখি বলে, না গো, আমি কদিন একটু নিজের মতোই থাকতে চাই। আমি অলরেডি একটা হোটেলে রুম বুক করে নিয়েছি। তবে হ্যাঁ, শহর ঘোরার পরিকল্পনাটা অবশ্যই দারুণ। সেটা অবশ্যই রূপায়িত হবে। তথাস্তু। এই বলে আরও একটা বড় স্মাইলি পাঠায় মেসেঞ্জারের কথোপকথনে। মিথিলেশ পাখিকে আর বাড়িতে আসা নিয়ে জোড়াজুড়ি করেনি। অচেনা কারোর বাড়িতে আসতে আপত্তি থাকতেই পারে, তার নিজেরও তো অনেক সময় এরকম অস্বস্তি হয়। পাখি আর মিথিলেশ দুজনেই চাকুরিজীবী। তবে মিথিলেশ প্রবাসী, সে থাকে দিল্লিতে, আর পাখির ঠিকানা কলকাতা।
তাই পাখি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে। দিল্লি এয়ারপোর্টে পাখিকে রিসিভ করতে আসে মিথিলেশ। পাখি পরেছিল একটা নীল রঙের লেগিংস ও হলুদ ডিজাইনার কুর্তি। এই পোশাকে তাকে ঠিক উজ্জ্বল নীল হলুদ প্রজাপতির মতোই সুন্দর লাগছে। মিথিলেশের পরনে একটা লাল ফুল স্লিভ টি শার্ট। এই পোশাকগুলো ওরা একে অপরকে গিফট করেছিল তাদের জন্মদিনে। স্ক্রিনের আড়ালে তারা একে অপরকে অনেকবার দেখলেও সামনাসামনি তাদের দেখা এই প্রথমবার। প্রথম দেখাতেই পাখি কোনো ভূমিকায় না গিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আপনার পরাজিত নায়ক উপন্যাসটা পড়লাম, এত অসাধারণ যে আপনি কি করে লেখেন। আহ পাখি, তুমি আবার আমাকে আপনি করে বলছো। আরে আমরা দুজনে সমবয়সী তো, এই আপনিটা করার কোনো দরকার আছে? জিভ কেটে নিজের মাথায় একটা টোকা মেরে মৃদু হেসে পাখি বলল, এই রে, সরি আর হবে না, তুমি তুমি তুমি। আচ্ছা ঠিক আছে, এদিকটা খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা এসব ছাড়ো, তুমি তাহলে কোথায় উঠেছ? ওই পূর্বা হোটেলে। তুমি তাহলে আমাকে দিল্লি ঘুরে দেখানোর দায়িত্বটা নিচ্ছ তো? অ্যাট ইয়োর সার্ভিস। মিথিলেশ চ্যাটার্জি কথা দিয়ে সব সময় কথা রাখে। তাহলে আমি এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোনো যাবে। আচ্ছা, আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে লালকেল্লা যাব, তারপর কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারব। তুমি তো দিন 3 আছোই নাকি? হ্যাঁ, সেই রকমই তো কথা আছে। এই কথা বলেই খিলখিল করে হেসে উঠল পাখি। এই হাসি যেন ঝর্ণার জলের মতো ঝরে পড়তে লাগলো পাখির সুন্দর মুখ থেকে। পাখির ওই সুন্দর হাসির দিকে তাকিয়ে মিথিলেশ মন্ত্রমুগ্ধ হয়ে গেল। পাখি বলে উঠল, আরে এবার চলো, যাওয়া যাক। মিথিলেশের হাতটা ধরে মৃদু টান দিল পাখি। পাখির স্পর্শে মিথিলেশের যেন চমক ভাঙল। সেই ছোঁয়ায় কিছুটা ধাক্কার মতো এসে লাগলো তার শরীরে। সময়টা ডিসেম্বর মাস, ঠান্ডাটাও বেশ ঝাঁকিয়ে পড়েছে। তবে পাখির হাত যেন একেবারে বরফ দিয়ে তৈরি। পাখির স্পর্শ করা জায়গাটা নিমেষের মধ্যে ঠান্ডায় যেন কালচে হয়ে গেছে, আর সেই সঙ্গে একটা চিনচিনে ব্যথা। মিথিলেশ অবশ্য এসব পাত্তা দেওয়ার সেরকম সময়ই পেল না। তার আগেই পাখির তাড়নায় মিথিলেশকে এগোতে হয়। দেখতে দেখতে 3টে দিন যে কোথা দিয়ে কেটে যায় দুজনের, সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। কুতুব মিনার, লালকেল্লা, তাজমহল দেখতে গিয়ে তো একটা গোটা দিনই শেষ হয়ে গেল। আর কত রকম খাবারই না খাওয়ালো মিথিলেশ। একদিন রেস্টুরেন্টে গিয়ে একটা বেশ অদ্ভুত কাণ্ড ঘটল। মিথিলেশ একটু অবাক হয় ব্যাপারটা নিয়ে। রেস্টুরেন্টে পেমেন্ট করার সময় মিথিলেশ তার পার্স আর ফোনটা বের করে। পেমেন্ট করা হয়ে গেলে ফোনটা পকেটে রাখে, কিন্তু পার্সটা নিতে ভুলে যায়। বাইরে বেরিয়ে অটোয় ওঠার সময় তার মনে পড়ে, আরে পার্সটা তো টেবিলেই পড়ে আছে। তখনই পাশে দাঁড়িয়ে থাকা পাখিকে সে কথা বলতে যাবে, সেই সময় মাথা ঘুরিয়ে দেখে পাশে পাখি নেই। মিথিলেশ একটু চমকে যায়। কোথায় গেল মেয়েটা? অজানা অচেনা জায়গা। তারপরেই কেউ মিথিলেশের পিঠে টোকা দেয়। পেছন ফিরে এসে দেখে পাখি। পাখি পার্সটা এগিয়ে দিল মিথিলেশের দিকে। মিথিলেশ থতমত খেয়ে বলল, আরে তুমি ওটা কখন পেলে? পাখি একটু মুচকি হেসে বলল, আরে তুমি খেয়াল করনি, আমি দেখে তুলে নিয়েছি। এবার চলো তো। অটো ড্রাইভারও তাড়া দেয়, अरे साहब जल्दी कीजिए ना। তাই এই নিয়ে আর কথা বলার সুযোগ হয় না। ক্রমেই পাখির ফেরার দিনে গিয়ে আসে। যাবার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে পাখি মিথিলেশকে বলে, তোমার দেশ তো দেখে এলাম, এবার আমার দেশটা দেখতে যাবে তো? তোমার দেশ মানে তো কলকাতা। প্রবাবলি কলকাতা আমার দেখা আছে। আমার আসল বাড়ি তো আসলে কলকাতাতেই। না না, কলকাতা নয়, আমি তো চাকরির জন্যই কলকাতায় থাকি। আমার দেশ মানে আমার গ্রাম। আমার গ্রাম হচ্ছে হুগলির নিশিকান্তপুরে। সেখানে এককালে আমাদের জমিদারিও ছিল। জমিদারির পাট অবশ্য এখন উঠে গেছে,
তবে আমাদের সেই জমিদার বাড়ি, মন্দির সব কিছুই তো এখনও আছে। আরেকটা কথা তোমাকে অনেক দিন থেকেই বলবো বলবো করেও বলা হয়নি, তোমার লেখায় বেশ কিছু জায়গায় গ্রামের বর্ণনা আছে, যা পড়ে আমার মনে হয়েছে সেই বর্ণনার মধ্যে যেন প্রাণ নেই। পাখির মুখের কথা কেড়ে নিয়ে মিথিলেশ বলল, আসলে আমি নিজেও জানি যে প্রাণ নেই, কারণ বলতে গেলে সেইভাবে আমি গ্রামের আস্বাদ কোনোদিনই পাইনি জীবনে। সে আমি বুঝতেই পেরেছি। তাহলে এক কাজ করা যাক, পরের মাসে আমাদের গ্রামে চলে এসো। বেশ, আমি কথা দিচ্ছি যে যাব, কেমন? এই কথা বলে মিথিলেশ একটু হাসল। আর বেশিক্ষণ পাখি আর মিথিলেশের একসঙ্গে থাকা হলো না। পাখির যাবার সময় হয়ে আসলো। তবে এই বিচ্ছেদ ক্ষণিকের, আবার তাদের দেখা হবে, সেই বিশ্বাস তাদের দুজনের মনেই ছিল। এরপর কেটে যায় একটা মাস। জানুয়ারির শুরুতে পাখিকে দেওয়া কথা রাখতে মিথিলেশ ঘুরতে যায় পাখিদের গ্রামে। পাখিও ছুটি নিয়ে নেয় অফিস থেকে। গোটা গ্রাম ঘুরে দেখানোর দায়িত্ব তো পাখির ঘাড়েই। মিথিলেশের থাকার ব্যবস্থা পাখি করে স্থানীয় একটি গেস্ট হাউসে। এই বাড়িটা গ্রামে বিশেষ কোনো অতিথি এলে বা কোনো নিমন্ত্রণ বাড়ি হলে তবেই ভাড়া দেওয়া হয়। মিথিলেশ যেদিন পাখিদের গ্রামে পৌঁছায় সেদিন বেশ দুপুর হয়ে গিয়েছিল। তাই মিথিলেশ তাড়াতাড়ি স্নান খাওয়া করে একটু ঘুমিয়ে নেয়। সে যখন ওঠে তখন দেখে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। পাখি মিথিলেশকে সেই সময়েই ডেকে নিয়ে যায় বাইরে। মিথিলেশ সন্ধ্যা হতেই দেখল গ্রামের এক অদ্ভুত রূপ। সারা গ্রামে বেজে ওঠে সন্ধ্যার শঙ্খধ্বনি। গ্রামের কোনো এক মাটির বাড়ির দাওয়ায় বসে বুড়ি ঠাকুমা গাইছেন, তুমি পরের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে আমারে। আটচালা মন্দিরে বসা বৃদ্ধ বৃদ্ধাদের আড্ডা ততক্ষণে শেষ হয়েছে। শোনা যাচ্ছে মাঠ থেকে গোয়ালে ফেরা গরুদের হাম্বা হাম্বা ডাক। গোটা গ্রামটা কাঠকুটো ঘুঁটের আঁচের ধোঁয়ায় ঢেকে গেছে। বাতাসে সেই ধোঁয়া আর রাতের রান্নার অদ্ভুত এক মিশ্র গন্ধ মনকে ভরিয়ে দিচ্ছে। গাছে গাছে জ্বলছে ঝিকমিকি জোনাকি, আর কানে ভেসে আসছে ঝিঁঝির এক টানা এবং একঘেয়ে শব্দ। পাখি মিথিলেশকে তাদের সারাটা গ্রাম ঘুরে দেখায়। বাকি দিনগুলোতে মিথিলেশ আরও কত সুন্দর দৃশ্য দেখতে পেল। গ্রামের চণ্ডীমণ্ডপ সংলগ্ন জঙ্গলে ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে বেড়ায় প্রজাপতির পিছনে। বিশাল বিশাল বট, অশ্বত্থ, দেবদারু আর কত নাম না জানা অজানা গাছের জঙ্গলে কত যে রং বেরঙের প্রজাপতি। চণ্ডীমণ্ডপ লাগোয়া বিশাল এক পুষ্করিণী, এতে সর্বক্ষণ ঝপাং ঝপাং করে লাফিয়ে ওঠে বড় বড় মাছ, আর তাদের ধরতে আসে মাছরাঙা, গাংচিল আরও কত রকমের দেশি বিদেশি পাখি। এইসব দেখতে দেখতে মিথিলেশ নিজের খাওয়া দাওয়া, ঠান্ডা গরম বোধ পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু পাখি সবসময় তার খেয়াল রাখে। মেয়েটা মাঝে মধ্যেই তার মনের কথা বুঝে যায়, আর হঠাৎ করেই যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসটা এনে দেয়। মিথিলেশের শীত লাগলে চাদরটা, কি তৃষ্ণা বোধ হলে জলের বোতলটা, কোনো কিছু একবার মিথিলেশের মনে এলেই যেন আলাদিনের জিনের মতো পাখি জিনিসগুলোকে এনে দেয়। মিথিলেশ বেশ অবাক হয়, পাখি এগুলো করে কি করে, কিন্তু সে কথা তাকে আর জিজ্ঞেস করা হয় না। পাখির সাথে মিথিলেশ যখন ঘুরতে বেরোয়, আশেপাশের কোনো মানুষ তাদের সঙ্গে কোনো কথা বলে না। এমনকি মিথিলেশ কোনো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও দেখেছে, সকলে যেন তার উপস্থিতিকে গ্রাহ্যই করে না, দেখতে বা শুনতে পায়নি, এই রকমভাবে এড়িয়ে চলে। এই গ্রামের সব ভালো, কিন্তু গ্রামের মানুষের এরকম ব্যবহার ঠিক মেনে নেওয়া যায় না। মিথিলেশ গ্রামের মানুষদের এইরকম আচরণের কারণ পাখিকে একদিন জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা বলো তো, তোমার গ্রামের লোকেরা আমার সঙ্গে কথা বলতে চায় না কেন? যেন আমি খুব ভয়ঙ্কর একটা প্রাণী, এরকমভাবে আমার পাশ কাটিয়ে চলে যায় সবাই।
তুমি ওদের কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে নাকি? না, আসলে ঠিক কথা বলার চেষ্টাটা করিনি। এই সকালের কথাই ধরো না, আজ যখন আমরা ওই তালপুকুরের সামনে বসেছিলাম, দেখি কতগুলো বাচ্চা ছেলে ছিপ দিয়ে মাছ ধরছে। আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা, তাই উঠে গিয়ে ওদের জিজ্ঞেস করলাম, কিরে কটা মাছ উঠলো? ছেলেগুলো একে অপরের সঙ্গে চোখাচোখি করে কি যেন একটা ভাব বিনিময় করে নিল। আমার কথার কোনো উত্তর দিল না। আমি ভাবলাম বুঝি ভয় পাচ্ছে। আমার পকেটে কিছু টফি ছিল, একটু ভাব জমাতে ওদের দিকে টফিগুলো এগিয়ে দিলাম, কিন্তু ছেলেগুলো টফি তো নিলই না, উল্টে ভূত দেখার মতো চমকে উঠে যে যেদিকে পারলো একেবারে চোঁচা দৌড় লাগালো। আরে বাচ্চা ছেলে, তাই হয়তো। পাখির কথা মাঝপথে থামিয়ে দিয়ে মিথিলেশ বলল, শুধু ওরা নয়, পরশু সকালবেলা আমি যখন একটু একা বেরিয়েছিলাম, তখন হঠাৎ একটু গলাটা শুকিয়ে যাওয়ায় সামনের একটা বাড়ির এক ভদ্রমহিলার থেকে একটু জল চাইলাম। জল তো তিনি দিলেনই না, উল্টে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে মুখের ওপর দড়াম করে দরজাটা একেবারে বন্ধ করে দিলেন। তারপরে অবশ্য দেখি যে তুমি জলের বোতল নিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছো। আসলে এরা তো খুব সাধারণ গ্রামের মানুষ, শহর থেকে আসা লোকজন আগে দেখেইনি, তাই হয়তো একটু ঘাবড়ে গেছে। তাই হবে হয়তো। এই ব্যাপারে আর কথা বাড়াতে না দিয়ে পাখি বলল, আজকে তোমাকে একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাব। আর কোথায় যাবে? গোটা গ্রামটাই তো প্রায় আমাকে ঘুরিয়ে দেখিয়েছ। আজ যে জায়গাটা দেখাবো সেটা ঠিক গ্রামের মধ্যে নয়, গ্রামের বাইরের দিকে যে একটা পোড়ো জঙ্গল আছে সেখানে। সেখানে কি আছে? তোমাকে বলেছিলাম না আমাদের বাড়িতে কালী মন্দির আছে, সেই কালী ঠাকুরের ভৈরব মানে শিবের মন্দির আছে এই জঙ্গলের মধ্যে। এখন অবশ্য সেই মন্দিরে পুজো আচ্ছা কিছু হয় না, তবে সেই মন্দিরের স্থাপত্য শৈলী, টেরাকোটার কাজ সত্যিই মুগ্ধ করার মতো। আচ্ছা বেশ, চলো তাহলে। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে তারা এসে পৌঁছালো একটা মন্দির চত্বরে। হঠাৎ পাখি বলল, আমার পায়ে একটু ব্যথা করছে, আমি একটু এখানটায় বসছি, তুমি মন্দিরের ভেতরটায় ঘুরে এসো। মিথিলেশ উদ্বিগ্ন হয়ে বলল, সে কি ব্যথা করছে? হে, কোথাও লেগে টেগে গেল নাকি? এরকম কিছু নয়, একটু বসে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে পাখি মন্দিরের বাইরে একটা উঁচু পাথরের ওপরে বসে পড়ল। মিথিলেশ আর কথা না বাড়িয়ে মন্দিরের ভিতরে চলে গেল। মন্দির চত্বরের দক্ষিণ দিকে অবস্থিত উত্তরমুখী শিব মন্দির। মন্দিরটি 8 চালা শৈলীর, যেমন প্রাচীন তেমনি টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ। মন্দিরের সামনেই আছে একটা রেখ দেউল। প্রাচীন হলেও একেবারে ভেঙে পড়েনি, মনে হয় বেশ কিছু বছর অবহেলায় পড়েছিল, তাই অযত্নে এদিক ওদিক একটু ভেঙে পড়েছে। তবে সম্প্রতি আবার দেখাশোনা শুরু হয়েছে। মিথিলেশ এই সব কিছু হাঁ করে দেখছিল। হঠাৎ কে যেন পেছন থেকে মিথিলেশের পিঠে হাত রেখে বলে উঠল, বাঁচতে চাইলে এই গ্রাম থেকে চলে যাও বাবা। মিথিলেশ চমকে পেছন ফিরে তাকায়। একজন বৃদ্ধ মানুষ হাত রেখেছেন তার পিঠে। বৃদ্ধের বয়সে 80-90 ঘরে হবে। বয়সের ভারে ঈষৎ নুব্জ হয়ে আছেন। মাথায় অল্প কিছু সাদা চুল, সাদা গোঁফ, পরনে সাদা ধুতি এবং নামাবলি। এই ঠান্ডার মধ্যেও বৃদ্ধ শুধু নামাবলিটি গায়ে চাদরের মতো করে জড়িয়ে রেখেছেন, আর কোনো পোশাক নেই। মিথিলেশ বৃদ্ধকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, আপনি কে? আর এইভাবে আমাকে গ্রাম ছেড়ে কেন চলে যেতে বলছেন? আমি এই মন্দিরের পুরোহিত। বৃদ্ধ আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার কথা মাঝপথেই থামিয়ে মিথিলেশ বলল, পুরোহিত? কিন্তু পাখি যে বলেছিল ওই মন্দিরটা পরিত্যক্ত, এখানে নাকি আর পুজো টুজো হয় না? এখন হয়, 1 বছর আগে পর্যন্ত হতো না। আচ্ছা, আবার নতুন করে তার মানে পুজো চালু হয়েছে? তা বলতে পারো বাবা।
আবার নতুন করেই শুরু হয়েছে বটে। আমার পরিবার এই মন্দিরের পূজারী বংশ। আমরাই পুরুষানুক্রমে এই মন্দিরের পুজো করে আসছি। কিন্তু আজ থেকে প্রায় 70 বছর আগে এই গ্রামে এমন এক কাণ্ড শুরু হয় যে আমার বাবা পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন। আর ঠিক তখন থেকেই মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়। মন্দিরটাও অযত্নে পড়ে থাকতো। আমি এখন বুড়ো হয়েছি, ছেলেমেয়েরা নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম শেষ বয়সটা নিজের গ্রামে নিজের শেকড়ের কাছে ফিরে যাই। শেষ কটা দিন এখানেই কাটিয়ে দেবো, না হয় কি আছে। তাই 1 বছর আগে আমি গ্রামে ফিরেছি। আর গ্রামে এলাম যখন, দেবতাই বা কেন অভুক্ত থাকবেন বলো? আচ্ছা, আপনার বাবা কোন কারণে গ্রাম ছেড়েছিলেন? নিশিথিনে। এই বলে বৃদ্ধ একটু থামলেন। বিস্মৃত অতীতের এক ভয়ঙ্কর ছবি যেন কিছুক্ষণের জন্য তার স্মৃতিপটে গভীর রেখাপাত করে গেল। একটা লম্বা শ্বাস টেনে নিয়ে বৃদ্ধ যেন একটু ধাতস্থ হলেন। তারপর আবার বলতে শুরু করলেন, তুমি শহরের মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সে নিজের পছন্দের পুরুষদের কিছুতেই রেহাই দেয় না বাবা। আমার বাবা তার হাত থেকে আমাকে আর আমার ভাইদের বাঁচাতে গ্রাম ছেড়েছিলেন। সেই কারণে তোমাকেও ফিরে যেতে বলছি বাবা, ফিরে যাও। বৃদ্ধ আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই কোথা থেকে যেন পাখি সামনে আসতেই বৃদ্ধ কিরকম হতচকিত হয়ে তড়িঘড়ি মন্দিরের ভিতরে চলে গেলেন। মিথিলেশ এক মুহূর্তের জন্য দেখতে পেল পাখির চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, আর সে তাকিয়ে আছে বৃদ্ধের গতিপথের দিকে। কিন্তু ক্ষণিকের মধ্যেই সব ঠিক হয়ে গেল। পাখির সুন্দর শান্ত স্নিগ্ধ মুখ মিথিলেশকে যেন সবকিছু ভুলিয়ে দিল। মিথিলেশ পাখিকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি যে বলেছিলে এখানে পুজোটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো তাই জানতাম। আসলে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমি এই গ্রামে আসিনি। তার মধ্যেই হয়তো নতুন করে পুজো শুরু হয়েছে। মন্দির থেকে বেরিয়ে মিথিলেশ পাখিকে নিয়ে ফিরতি পথে হাঁটতে হাঁটতে কথা বলতে লাগল। হ্যাঁ, পুরোহিত মশাইও তাই বলছিলেন। 1 বছর হলো তিনি গ্রামে ফিরেছেন, আর এসে আবার মন্দিরে পুজো আরম্ভ করেছেন। একটু থেমে মিথিলেশ আবার বলল, জানো তো, পুরোহিত মশাই একটা ভারী অদ্ভুত কথা বললেন। নিশি না কি যেন একটা আছে এই গ্রামে, তার জন্যই নাকি ওরা গ্রাম ছেড়েছিলেন। তুমি তো গ্রামেরই মেয়ে, এই ব্যাপারে কিছু শুনেছ? মিথিলেশের কথাটা পাখি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফিক করে হেসে বলল, ধুর, বাদ দাও তো সব গ্রামের লোকের কথা। ওরা যে কত রকম কুসংস্কারে বিশ্বাস করে তার রেকর্ড তৈরি করলে গিনিস বুককেও ছাড়িয়ে যাবে। এই বলে খিলখিল করে হেসে উঠল পাখি। তারপর নানা রকম কথা বলতে বলতে তারা পুরোটা পথ পার হয়ে এলো। গেস্ট হাউসের সামনে এসে বিদায় নেওয়ার আগে পাখি বলল, আরে তোমাকে তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। কাল আমাদের বাড়িতে বিশেষ কালী পুজো আছে, তোমাকে কিন্তু যেতে হবে আমাদের বাড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামে আসার পর মিথিলেশ ভেবেছিল পাখি হয়তো তাকে নিজের বাড়িতেই থাকতে বলবে, কিন্তু পাখি নিজে সে কথা মুখে না বলায় মিথিলেশ আর তোলেনি। মিথিলেশের মনে হয়েছিল যে নিজে যেচে কারুর বাড়িতে থাকার অনুরোধ জানানো তো ঠিক নয়। পাখি বলেছিল তারা এখানকার পুরনো জমিদার, হয়তো মেয়ে বাড়িতে নিজের কোনো পুরুষ বন্ধুকে নিয়ে আসবে, সেটা পাখির বাড়ির লোক পছন্দ করবেন না। কিন্তু ব্যাপারটা সেটা নয়। পরে পাখি সেই কারণটা পরিষ্কার করে। সে বলে, দেখো না, তোমাকে যে আমাদের বাড়িতে থাকতে বলবো সেটা আর হলো না। আসলে বাড়ির যা অবস্থা, কখন কোন দিকে ভেঙে পড়ে তার ঠিক নেই। আমি আর আমার দাদুই তো বাড়ির লোক বলতে আছি। এত বড় বাড়ি মেরামত করা তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা বাড়ির একটা দিক ঠিকঠাক করে নিয়ে থাকি, বাকি অংশ ভাঙাচোরা হয়েই পড়ে আছে। মিথিলেশ জিজ্ঞেস করেছিল, সে কি,
তাহলে ভবিষ্যতে বাড়িটা নিয়ে কি করবে? আমাদের একটা পরিকল্পনা আছে। এখন যেমন পুরানো জমিদার বাড়িগুলো রেস্টুরেন্ট বা রিসর্ট করা হচ্ছে, মানুষ এসে থাকবে জমিদার বাড়ির মতো জায়গায়, সেরকম কিছু একটা করার। বাহ, এ তো গ্রেট প্ল্যান। সেই বাড়িতেই আজ পাখি নিমন্ত্রণ জানাচ্ছে। মিথিলেশের খুব ভালো লাগলো। এই রকম কোনো প্রাচীন জমিদার বাড়িতে তার যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। কে জানে, সেখানে হয়তো গেলে কোনো গল্পের প্লট মাথায় চলে আসতে পারে। কথাটা মনে মনে চিন্তা করে মিথিলেশ একটু হাসল। পরের দিন সকাল থেকে পাখির আর দেখা নেই। মিথিলেশ ভাবল হয়তো বাড়ির পুজো নিয়ে ব্যস্ত আছে মেয়েটা। সে নিজেই সারা দিন গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরে দেখল। তারপর দুপুরবেলা গেস্ট হাউসে ফিরে স্নান খাওয়া করে বিছানায় গিয়ে পড়ল। তার ঘুম যখন ভাঙল তখন চারিদিকে অন্ধকারের পর্দা নেমেছে। ঠিক কটা বেজেছে মিথিলেশ কিছুই বুঝতে পারল না। বাইরে তখন শিয়ালের মিলিত কলরব শুরু হয়েছে। এক টানা ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে পেঁচার হুম হাম চলছে। মিথিলেশের ভীষণ অস্থির অস্থির একটা অনুভূতি হলো। সে বিছানা ছেড়ে উঠে লাইটের সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে জল খেল। আর ঠিক তখনই একটা ঠান্ডা হাতের স্পর্শ মিথিলেশের কাঁধ আঁকড়ে ধরল। ঠান্ডা হলেও সেই স্পর্শ এত কোমল, এত সুখদায়ক যে তার কোনো তুলনা হয় না। এই ক্ষণিকের স্পর্শ যেন মিথিলেশের সারা শরীরে আগুন জ্বালিয়ে দিল। সারা শরীর জুড়ে অদ্ভুত এক অস্থিরতা। ধমনীতে ছড়িয়ে পড়ছে উত্তপ্ত উত্তাল রক্তপ্রবাহ। মিথিলেশের হাত থেকে জলের গ্লাসটা পড়ে ঝনঝন করে শব্দ হলো। তার সঙ্গেই মিষ্টি শীতল হাসির কলকল শব্দ মিথিলেশের কান ছুঁয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে উঠল। মিথিলেশ দেখল তার পাশে এসে দাঁড়িয়েছে পাখি। পাখিকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। তার পরনে আজকে লাল রঙের সোনালি কলকা বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না, যেন সে মূর্তিময়ী বিদ্যুৎ, সাক্ষাৎ অগ্নিশিখা। পাখিকে দেখে মিথিলেশের মনে হলো এ তো ফুলশয্যার সাজ। কিন্তু কোনো প্রশ্ন করার মতো অবস্থা তখন মিথিলেশের ছিল না। জিভ থেকে গলা পর্যন্ত শুকিয়ে গেছে। সমস্ত দেহটা কাঁপছে ভেতর থেকে থরথর করে। বুকের এমন অবস্থা যেন মনে হচ্ছে যে কোনো সময় থেমে যাবে হৃৎপিণ্ডটা। কি চায় এই মেয়েটা? এ ওর কি খেলা? পাখি মিথিলেশকে হাত ধরে নিয়ে চলল পথ দেখিয়ে। না হলে অসুবিধা হতো ঠিকই। অচেনা রাস্তা, আর রাস্তাও তো সেটা নয়, ঝোপ জঙ্গলের মাঝে পায়ে চলা পথ একটুখানি। চারিদিকে কাঁটা লতা, আগাছার জঙ্গল। কিন্তু শুধু সেই জন্যই নয়, অসুবিধা ছিল মিথিলেশের পায়েও। কোনো শক্তি আর যেন অবশিষ্ট ছিল না ওই দুটোই। পাখির হাত ধরে টলতে টলতে মিথিলেশ এসে পৌঁছালো তাদের বাড়িতে। বাড়িটা যে এককালে খুব সুন্দর ছিল তাতে সন্দেহ নেই, কিন্তু এখন সেই বাড়ির সৌন্দর্যের আর কিছুই অবশিষ্ট নেই। দাঁত বার করা বিশাল কদাকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। বাড়ির ভিতরে অবশ্য কয়েকটা ঘর বেশ সুন্দর করে সাজানো। সেখানে চক মেলানো পাথরের মেঝে, পরিবর্গার ছাদ, বিশাল বিশাল পুরনো আমলের ঘর। আসবাবপত্রও যে বেশ পুরনো তাতে সন্দেহ নেই। পাখি মিথিলেশকে বলল, আমাদের বাড়ির মন্দিরটা বাড়ির মাটির নিচে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ পথ। মিথিলেশ ততক্ষণে একটু ধাতস্থ হয়েছে। সে বেশ একটু অবাক হয়ে বলল, মাটির নিচে বাড়ির মন্দির? বাবা, ব্যাপারটা বেশ অদ্ভুত তো। হ্যাঁ, আসলে এই মন্দিরটা তো একটা গুহার মধ্যে, সেটা খুব প্রাচীন। এই বাড়িটা গুহার উপরে অনেক পরে তৈরি হয়েছে। বাড়ি তৈরি হবার পর আমার পূর্বপুরুষ এই গুহা মন্দিরের খোঁজ পান, আর মন্দিরের দেবীকে আমাদের কুলদেবী হিসাবে পূজা নিবেদন করেন। আচ্ছা, তাই বলো। আমি আবার কি না কি ভাবছিলাম। মিথিলেশকে পাখি পেট পুড়ে রাতের খাবার খাওয়ালো।
পাখিকে ছাড়া তাদের বাড়ির আর কোনো লোককে অবশ্য মিথিলেশ দেখতে পেল না। সব খাবার পাখি পরিবেশন করছিল। দরজার আড়াল থেকে কেউ তার হাতে খাবারগুলো এগিয়ে দিচ্ছিল। খাবার খাওয়া শেষ হতে মিথিলেশের ভারী ঘুম পেল। ঘুমে এতটাই কাতর হয়ে পড়ল সে যে খাবার টেবিলেই এলিয়ে পড়ল। মিথিলেশের যখন জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল একটা অন্ধকার কুঠুরির মতো জায়গায়। উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুঝতে পারল তার হাত পা বাঁধা। বেশ কিছুটা দূরে একটা আগুনের কুণ্ড ধিক ধিক করে জ্বলছে, আর সেই কুণ্ডের সামনে বসে আছে দুজন মানুষ। তাদের মধ্যে একজন গমগমে কণ্ঠে মন্ত্রপাঠ করছে। ওম হাসম হাসকর্ম হাসম ভৈরবী নমো নমঃ। ওম হাসম হাসকর্ম হাসম ভৈরবী নমো নমঃ। আর একজন আগুনে মাঝে মাঝে কি যেন একটা ঢালছে। লোকগুলোর পরনে রক্তাম্বর এবং লাল উড়ুনি। মিথিলেশের চোখ এখনো ঝাপসা হয়ে আছে, তাই লোকগুলোর মুখ সে পরিষ্কার দেখতে পাচ্ছে না। সামনে একটা বিশাল কালী মূর্তিও আছে। কি ভীষণ তার রূপ! গাঢ় কৃষ্ণবর্ণের মূর্তির মধ্যে সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো টকটকে লাল আজানুলম্বিত লোল জিহ্বা। মিথিলেশের মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। জায়গাটা সম্ভবত বদ্ধ, তাই শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে তার। মিথিলেশ দড়ির বাঁধন থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু তার হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা নেই। মিথিলেশকে একটু নড়তে দেখে মন্ত্র পড়া লোকটা একবার তার দিকে তাকালো। লোকটা খুব বৃদ্ধ, মুখের চামড়া ভয়ঙ্কর রকমের কুঁচকে বিকৃত হয়ে আছে। মিথিলেশ ভাবল, এই বৃদ্ধই কি তাহলে পাখির দাদু? আর এটাই কি সেই কালী মন্দির যেখানে পুজো চলছে? কিন্তু পাখি কোথায়? আর কেনই বা তাকে এখানে এভাবে বেঁধে রাখা হয়েছে? মিথিলেশ একবার চিৎকার করে উঠল বৃদ্ধের উদ্দেশ্যে। এই যে শুনছেন, কে আপনারা? আমাকে এইভাবে বেঁধেছেন কেন? হ্যাঁ? লোকটা মিথিলেশের দিকে একবার তাকিয়ে নির্বিকারভাবে আবার মন্ত্রপাঠ করতে লাগল। হঠাৎ মন্ত্র পড়া থামিয়ে লোকটা পাশে রাখা একটা খাঁড়া তুলে নিল। ধনির আগুন সেটায় প্রতিফলিত হয়ে যেন বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে উঠল। খাঁড়াটা নিয়ে বৃদ্ধ লোকটা মিথিলেশের দিকে এগিয়ে এলো, আর তার সঙ্গী লোকটা মিথিলেশের দড়িগুলো খুলে তাকে চেপে ধরে নিয়ে গেল একটা হাঁড়ি কাঠের সামনে। মিথিলেশ ছটপট করতে লাগলো আর বলতে লাগলো, কি করতে চান আপনারা? ছেড়ে দিন আমাকে, প্লিজ প্লিজ ছেড়ে দিন। কি করতে চান বলুন? কিন্তু লোকটার ওপরে তার কোনো কথারই কোনো প্রভাব পড়ল না। লোকটা সেই হাঁড়ি কাঠের মধ্যে মিথিলেশের মাথাটা ঢুকিয়ে দিল। তারপর বৃদ্ধ লোকটা খাঁড়া তুলে ধরল। মিথিলেশের গলায় তার নেমে আসা শুধু কয়েকটা সেকেন্ডের অপেক্ষা। কিন্তু সেই সময় কোথা থেকে যেন সেখানে এসে উপস্থিত হলো এক অপূর্ব রূপসী মেয়ে। মিথিলেশ চিনতে পারল তাকে। এ তো পাখি। তাকে যেন আগের থেকে এখন অনেক বেশি সুন্দরী লাগছে। পাখি মিথিলেশকে ধরে রাখা সেই লোকটার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সঙ্গে সঙ্গে সেই লোকটা মিথিলেশকে ছেড়ে দিয়ে যেন তীব্র যন্ত্রণায় মাটিতে কুঁকড়ে শুয়ে পড়ল। পাখিকে বৃদ্ধ লোকটি বলে উঠল, তোকে তো আমি কৃন্তিকা বন্ধন দিয়ে বেঁধে দিয়ে এসেছিলাম, তুই বেরোলি কি করে? হ্যাঁ? পাখি বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসার টান কোনো বন্ধন মানে না বাবা। তোমাকে আমি বলেছিলাম এই ভদ্রলোককে ছেড়ে দিতে, তাও তুমি আমার কথা শুনলে না। দেখ দেখ, এর মতো সুলক্ষণযুক্ত মানুষ আমি আমি এই মুহূর্তে কোথায় পেতাম বল? একে বলি না দিলে আমি যে তোকে সম্পূর্ণরূপে ফেরাতে পারবো না। আমাকে ফেরানোর জন্য তুমি আর কত মানুষের জীবন কেড়ে নেবে বাবা? আমি আর ফিরতে চাই না, তুমি ছেড়ে দাও ওকে বাবা। না না না, আমার এতদিনের সাধনা কখনোই কখনোই বিফলে যেতে পারে না।
তুই জীবিত হয়ে ফিরে এলে এর মতো অনেক ছেলে পেয়ে যাবি। চলে যা এখান থেকে। এই বলে সেই বৃদ্ধ আবার খাঁড়া উঁচিয়ে বলি দিতে উদ্যত হল, কিন্তু পাখি তখনই তার খাঁড়া ধরা হাতটা চেপে ধরতে গেল, কিন্তু বৃদ্ধ দ্রুত সরে গিয়ে বলে উঠল, কি করতে যাচ্ছিলি? তুই জানিস না আমাকে স্পর্শ করলে তোর আত্মা চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি আর তোর শরীর পুনর্নির্মাণ করতে পারবো না। জানি বাবা, আমি তো সেটাই চাই। এবার আমাকে মুক্তি দাও বাবা, আমাকে মুক্তি দাও। এই বলে পাখি সেই বৃদ্ধকে স্পর্শ করার জন্য এগিয়ে এলো। বৃদ্ধ সরে যেতে চাইল, কিন্তু ততক্ষণে তার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। পাখি সেই বৃদ্ধকে স্পর্শ করা মাত্রই যেন এক রাশ ঠান্ডা মেঘ মিথিলেশকে একটু ছুঁয়ে সেখান থেকে উড়ে গেল। বৃদ্ধ কান্নায় ভেঙে পড়ল আর বারবার নিজের মনেই বলতে লাগলো, পাখি মা আমার, তুই কি করলি? হ্যাঁ, তুই কি করলি মা? মিথিলেশ ততক্ষণে হাড়িকাঠ থেকে নিজেকে মুক্ত করেছে। সে সেই বৃদ্ধের কাছে পৌঁছে জানতে চাইল, ব্যাপারটা কি হলো আমায় বলবেন একটু? আপনি কে? পাখির বাবা? সেই বৃদ্ধ কান্না জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ, আমি জমিদার রামনারায়ণ চৌধুরী। আর ও ছিল আমার মেয়ে পাখি চৌধুরী। আজ থেকে প্রায় 70 বছর আগে, মাত্র 10 বছর বয়সে ওর মৃত্যু হয়। কি মৃত্যু হয়? হ্যাঁ, আমার মা মরা মেয়েটা মাত্র 10 বছর বয়সে কদিনের জ্বরে ভুগে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনি। আমার পরিবারের প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে অকালে চলে গেছে। পাখির মাকেও আমি বাঁচাতে পারিনি, কিন্তু পাখিকে আমি হারাতে চাইনি। কথাগুলো হয়তো তোমার অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি আমাদের এই গুহা মন্দিরে প্রাচীন একটা পুঁথিতে মানুষের আত্মাকে আবার নব শরীরে প্রতিস্থাপন করার উপায় খুঁজে পাই। সেখানে লোল জিহ্বা মাতার পূজার পদ্ধতি লেখা ছিল। এই পূজা হয় প্রতি বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময়। এই পূজার উপাচারের মধ্যে একটি উপাচার ছিল বিশেষ কিছু লক্ষণযুক্ত মানুষের সদ্য কাটা মাথা। প্রতি বছর চন্দ্রগ্রহণের সময় পুজো করে এই বলিদান করতে হতো। আমি গ্রামের মধ্যেই মানুষ সংগ্রহ করে তাদের বলিদান করতে থাকি। চতুর্থ বলির পর আমার পাখি মায়ের আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হই, আর 25তম বলির পর সে সাময়িক শরীর ধারণে সক্ষম হয়। পাখি মায়ের বয়স খুব ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু আমার বয়স তখন সময়ের স্বাভাবিক নিয়মে অনেকটা বেড়ে গেছে। আমি নিজে বলির জন্য মানুষ সংগ্রহ করতে অক্ষম হয়ে পড়ি। তখন সাধনার মাধ্যমে পাখির মধ্যেই নিশিথিনীর শক্তি সঞ্চার করি। বৃদ্ধের কথা মাঝপথে থামিয়ে মিথিলেশ বলল, নিশিথিনীর শক্তি? সেদিন শিব মন্দিরের পুরোহিত মশাইও এই নামটাই বলেছিলেন। হ্যাঁ, ওই শিব মন্দির আমাদের পূর্বপুরুষই নির্মাণ করেছিলেন। পুরোহিত মশাইয়ের পরিবার আমাদের ব্যাপারে সবকিছুই জানতেন। ওরা ভেবেছিলেন এইসব ঘটনা মানুষের চোখের আড়াল করতে আমার পরিবারের সমস্ত মানুষকে নাকি আমি মেরেছি, আর এই গ্রামে থাকলে নাকি তার পরিবারকেও আমি বাঁচতে দেব না। তাই গ্রাম ছেড়ে চলে গেছিলেন। আপনি সত্যি পরিবারের সকলকে হত্যা করেছেন?
না না না, বিনা কারণে মানুষ খুন করা আমার কাজ নয়। আর আমার প্রয়োজন ছিল সিংহ রাশির চন্দ্রজাতক যুবক। তাদের ছাড়া অন্য কাউকে আমি হত্যা করিনি। এই যুবকদের ধরে আনার জন্য একসময় আমি আমার নিষ্পাপ মেয়েকেও কাজে লাগাই। নিশিথিনী নিজের শিকারকে এমন ভাবে মোহপাশে জড়িয়ে ফেলে যে সে বন্ধন ছিঁড়ে পালানোর ক্ষমতা কোনো পুরুষেরই থাকে না। কথা বলতে বলতেই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েছিল। তার হৃদযন্ত্র ততক্ষণে বিকল হয়ে গিয়েছে। এইভাবেই জমিদার রাম নারায়ণ চৌধুরীর অভিশপ্ত জীবনের ইতি ঘটল। এরপর মিথিলেশ সেই কুঠুরি থেকে বের হবার অনেক চেষ্টা করে, কিন্তু কুঠুরি থেকে অনেকগুলো চোরা পথ বিভিন্ন দিকে চলে গিয়েছে। সঠিক পথ জানা না থাকলে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। মিথিলেশ অনেকক্ষণ ধরে বেরোনোর চেষ্টা করে বিফল, ক্লান্ত, শ্রান্ত হয়ে বসে পড়ে। তার মনে হতে থাকে, নিশি, তান্ত্রিকের খাঁড়া, এত কিছু থেকে রক্ষা পেয়েও কি শেষ পর্যন্ত এই গোলক ধাঁধার মধ্যে ঘুরে প্রাণটা যাবে? ঠিক সেই সময় মিথিলেশ শুনতে পেল কিছু মানুষের কথার গুঞ্জন। সেটা শোনার পরেই সে পাগলের মতো চিৎকার করতে করতে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে গুঞ্জনের শব্দ নিকটতর হল। মিথিলেশ দেখল সুড়ঙ্গের দেওয়ালের আড়াল থেকে কিছু আলোর রেখা তার দিকে এগিয়ে আসছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার অবসন্ন দেহটা অতিরিক্ত উত্তেজনার চোটে যেন অবশ হয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। মিথিলেশের বেশ সময় লেগেছিল স্বাভাবিক অবস্থায় ফিরতে। বেশ কিছুদিন তাকে ধূম জ্বরে আচ্ছন্ন হয়ে শয্যাশায়ী থাকতে হয়। শিব মন্দিরের পুরোহিত ঠাকুরই তার দেখাশোনা করেন। চন্দ্রগ্রহণের দিন মিথিলেশকে শিব মন্দিরের পুরোহিত ঠাকুর আর গ্রামের কয়েকজন মিলে মাটির নিচের মন্দিরের সুড়ঙ্গ থেকে উদ্ধার করে। পুরুত ঠাকুরই গ্রামের মানুষদের রাজি করিয়েছিলেন জমিদার বাড়িতে যাওয়ার জন্য। সেই দিনের আগে অবশ্য গ্রামের মানুষ জমিদার বাড়িতে পা রাখতে পারত না। কোনো এক অদৃশ্য স্বচ্ছ আবরণ ঢেকে রাখত বাড়িটাকে। সাধারণ মানুষ সেই আবরণ ভেদ করতে গেলেই মনে হতো যেন সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে। জমিদার বাড়ির চৌহদ্দিতে 5 জন গ্রামের লোকের ভস্মীভূত লাশও পাওয়া গিয়েছিল একসময়। কিন্তু মিথিলেশকে উদ্ধার করতে গিয়ে গ্রামের মানুষ খুব সহজেই জমিদার বাড়িতে প্রবেশ করে। কোনো রকম বাধার সম্মুখীন তাদের হতে হয়নি। একদিন মিথিলেশকে পথ্য খাওয়ানোর সময় পুরোহিত ঠাকুর বলেন, বাবা, তুমি যে এখন বেঁচে আছো তা আসলে সম্ভব হয়েছে ওই জমিদার বাবুর মেয়ের জন্য। ওর নামে একটা পিণ্ডদান অবশ্যই করে দিও, কেমন? জমিদার বাবুর মেয়ে মানে পাখি? কিন্তু ও যদি আমাকে বাঁচাতেই চাইতো তাহলে এই গ্রামে ওদের বাড়িতে কেন নিয়ে গেছিল আমায়? আসলে কি জানো বাবা, এই নিশি বা নিশিথিনীদের যে তন্ত্র সাধক সৃষ্টি করে তার কাছেই সে বাধা হয়ে থাকে। তন্ত্র সাধক যা বলে নিশিকে তাই করতে হয় তাকে। তাই তোমাকে আনার জন্য যখন পাখিকে পাঠানো হয়েছিল সে তার বাবার কথা অবাধ্য হতে পারেনি, কিন্তু সে চেয়েছিল যে কোনো উপায় তোমাকে বাঁচাতে। তাই তো শিব মন্দিরে তোমাকে নিয়ে গিয়েছিল। কিন্তু পাখি আমায় বলেছিল যে 1 বছর সে গ্রামে ছিল না, তাই আপনার ফিরে আসার খবর সে জানতে পারেনি, আর সেই জন্যই তো সে আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। না বাবা, আমার গ্রামে ফিরে আসার খবর জমিদার বাবুর সাগরেদ অনাদি জানত। সেই জমিদার বাবুকে খবর দিয়েছিল। জমিদার বাবু জানা মানেই তো পাখির জানা। আমি যাতে তোমাকে নিশি আর এইসব তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানাতে পারি তার জন্যই আমার কাছে তোমাকে পাখি নিয়ে গিয়েছিল। তবে জমিদার বাবু নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিলেন, তাই নিশিথিনীকে আদেশ দেন আমাকে তোমার সামনে থেকে সরিয়ে দিতে। আচ্ছা, সেই জন্যই সেদিন আগুনের ভাঁটার মতো চোখ নিয়ে পাখি আপনার দিকে তাকিয়েছিল, আর আপনি ভয়ে আমাকে সম্পূর্ণ কথা জানাতে পারেননি।
তাই না? হ্যাঁ বাবা, চন্দ্রগ্রহণের রাতে আমার কাছে হাওয়ায় ভেসে একটা চিরকুট উড়ে আসে, যাতে লেখা ছিল জমিদার বাড়িতে গিয়ে আমি যেন তোমাকে উদ্ধার করি। আর সেই জন্যই গ্রামের লোকজন জোগাড় করে আমি জমিদার বাড়িতে যাই। তার মানে ওই জমিদার রামনারায়ণই আসল দোষী, কি বলেন? না না না, দোষ সম্পূর্ণ ওর ঘাড়েও চাপানো যায় না। মেয়ের প্রতি বাবার টান যে পৃথিবীর সব থেকে বড় টান। হে, মেয়ের মোহে অন্ধ হয়ে জমিদার এইসব শুরু করেন, কিন্তু এর ফলে যে কি পাপ তিনি করেছেন, নিজের মেয়েকে ফিরিয়ে আনতে কত বাবা মার কোল যে তিনি খালি করেছেন, সেসব তার হুঁশে ছিল না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে এই মোহ মায়ার বশবর্তী হয়েই আমরা জীবনের সব থেকে বড় ভুলগুলো করি। একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিথিলেশ। সে ঠিক করে পাখি আর জমিদার রামনারায়ণ চৌধুরী দুজনের নামেই গয়ায় গিয়ে পিণ্ডদান করবে। মিথিলেশ এরপর নিজের বাড়িতে নিজের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল ঠিকই, কিন্তু সবকিছুর মধ্যেও সে পাখিকে কোনোদিন ভুলতে পারেনি। এই স্মৃতি তার সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যাবে। শুনছিলে নিশিকান্তপুরের নিশিথিনী, রচনা মৌলি কুণ্ডু। গল্প পাঠে ছিল রণদীপ, পাখির ভূমিকায় ছিল স্মিতা, মিথিলেশ ও ড্রাইভারের ভূমিকায় ছিলাম আমি অনুভব, বৃদ্ধ ঠাকুমার ভূমিকায় ছিল সায়নী, পুরোহিতের ভূমিকায় ছিল রক্তিম ও জমিদার রামনারায়ণ চৌধুরীর ভূমিকায় বিভা ক্যাফে থেকে আমরা পাশে পেয়েছি কৌশিককে। শব্দগ্রহণে ছিল পিয়ালি। আবহ সৃষ্টিতে আমরা পাশে পেয়েছি শুধু গল্পের জন্য চ্যানেল থেকে বিপুলকে। নির্দেশনায় ছিল স্মিতা এবং পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে শনিবার নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।